স্বাগত ২১শে বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস। আজ মোট লেনদেন হয়েছে ৪২১ কোটি টাকা। গত কার্যদিবস সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল এবং গত কার্যদিবসে কিন্তু লেনদেন আজকের কার্যদিবসের চেয়ে বেশি ছিল। গত কার্যদিবসের লেনদেন ছিল ৫৩৩ কোটি টাকা। দর্শক, আমরা দেখে নিব আজকের শেয়ার বাজারের খবরাখবর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সূচকের অবস্থান আজকে ৪,৯৬৩-তে সূচক বৃদ্ধি পেয়েছে ২১ পয়েন্ট, ২১.৯৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে আজকে সূচকের অবস্থান হচ্ছে ৪,৯৯৬ পয়েন্টে। এখন আমরা দেখে নিচ্ছি বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আসলে ২৮২টি কোম্পানির, দর হ্রাস পেয়েছে ৫৫টি কোম্পানির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির। এখন আমরা দেখে নিব টার্নওভার। আজকের মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি টাকা। আজকে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন ৪৬৩ কোটি টাকা। দর্শক, এই ছিল আজকে শেয়ার বাজারের সর্বশেষ আপডেট। পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেনের সঙ্গে। আমরা অপেক্ষা করছি তার জন্য। ব্যারিস্টার রেদওয়ান হোসেন, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। জি, কেমন আছেন? জি, আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। জি, আজকের বাজার দর আপনি কেমন দেখছেন? আজকের শেয়ার বাজার আপনি কেমন দেখছেন? জি, আজকে আমি ক্লোজিংটা নোটিস করেছি এবং আপনার রিপোর্টে যা বলছিলেন, আলহামদুলিল্লাহ বাজার আজকে সপ্তাহের শেষ দিন একটা পজিটিভ রান অ্যারাউন্ড করেছে গতকালকে থেকে যা দেখলাম, এবং বেশ প্রায় ২৬০টি কোম্পানির উপরেই তারা পজিটিভ ছিলেন, আর বিয়ারিশ ছিল মনে হয় ৬২টি কোম্পানি। তো লেনদেন আপনি যা বলছিলেন আপনার রিপোর্টে, লেনদেন গতকাল থেকে একটু কম, বাট আমি আশা করছি যে লেনদেন বৃদ্ধি পাবে। এখানে একটা বিষয় বলা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। বেশ কয়েকদিন ধরে বিনিয়োগকারী আসলে অনিশ্চয়তার মধ্যে ছিল। বেসিক্যালি নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো অনিশ্চয়তা কাজ করছিল। তো আজকে আমি পেপারে দেখলাম যে আজ বিকেলে হয়তো নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। তো ওইটাকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে হয়তো বা একটি কনফিডেন্স বিল্ড আপ করেছে। সেই কারণেই অনেকেই আন্ডার ভ্যালুড শেয়ারগুলোতে হয়তো আজকে পজিশন নিয়েছে, যে কারণে একটা গুড পজিটিভ রিফ্লেকশন আমরা আজকে মার্কেটে দেখতে পেয়েছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন তফসিল ঘোষণা নিয়ে পজিটিভ একটা ইমপ্যাক্ট পড়বে শেয়ার বাজারে? জি, ডেফিনেটলি। আপনি গত কয়েক মাস, ইনফ্যাক্ট কয়েক সপ্তাহ আমরা বেশ নেগেটিভ একটা ট্রেন্ড দেখেছিলাম। এটার মূলত দুটো কারণ আমি মনে করি। একটি ছিল রাজনৈতিক অনিশ্চয়তা ইলেকশন কেন্দ্রিক, আরেকটি ছিল যে নতুন মার্জিন রুলস হয়েছে, তার একটা বড় ইম্প্যাক্ট পড়েছিল মার্কেটে। মার্জিন রুলসটাতে বেশ কিছু কারেকশন সংস্কার করা হয়েছে, যাতে করে অনেকগুলো শেয়ার নন মার্জিনেবল হয়ে গিয়েছিল। সো সেখানে একটা সেল প্রেশার ছিল, যে কারণে অ্যাডজাস্টমেন্টের বিষয় ছিল, যে কারণে মার্কেটটি পড়েছে। প্লাস যেটা আমি বললাম, রাজনৈতিক অনিশ্চয়তা। তো যদি রাজনৈতিক এই অনিশ্চয়তাটা কেটে যায় আজকে তফসিল ঘোষণার মাধ্যমে, তো আমি এক্সপেক্ট করছি এখানে অ্যাক্টিভিটি অফ দি ইনভেস্টার্স আরো ইনক্রিজ করবে। পজিটিভিটি সামনে আমরা ভালো একটা পজিটিভিটি দেখতে পাবো। জি, আমরাও আশা করছি তফসিল ঘোষণার পর শেয়ার বাজারের অবস্থান আর ভালো অবস্থানে পৌঁছবে। আমার পরবর্তী প্রশ্ন, 5টি ব্যাংক একীভূত করা হলো। সব শেয়ার হোল্ডারদের শেয়ার এখন শূন্য। তারা আদালতে রিট করলেন, রিট খারিজ করে দেওয়া হয়েছে। আবার মানে 8টি আর্থিক প্রতিষ্ঠান যারা এনলিস্টেড তাদের অবসায়ন করা হচ্ছে। এখন তাদের যে শেয়ার হোল্ডাররা আছে এই প্রতিষ্ঠানগুলোর, তাদের অবস্থা কি ব্যাংকের শেয়ার হোল্ডারদের মতোই হবে? আপনার কি মনে হয়? জি, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমি মিস করেছি একটু আগে বলার দিকে। এই যে মার্কেটের যে ল্যাক অফ কনফিডেন্স বারবার কিছু কিছু ডিসিশনের কারণে ক্রিয়েট হচ্ছে, এবং ল্যাক অফ কোঅর্ডিনেশন বিটুইন দি রেগুলেটরি অথরিটি, এটাও একটা কারণ ছিল মার্কেটের নেগেটিভিটির। আপনি খেয়াল করবেন যখন এই ব্যাংকগুলোর মার্জার ঠিক না, আমরা টার্মটা ইউজ করছি মার্জার, বাট আমার কাছে মনে হয় এটা মার্জার প্লাস ফোর্সফুল টেক ওভার বাই দি গভর্নমেন্টে। তো এই ক্ষেত্রে একটা ডেফিনেটলি বাজে ইম্প্যাক্ট করেছে, বিকজ এটা
আপনি খেয়াল করুন যে 5টি ব্যাংক মার্চ হয়েছে, স্পেশালি 5টির মধ্যে আমার যতটুকু নলেজে আছে বা আমি ফাইন্যান্সিয়ালস দেখেছি, এক্সিম ব্যাংক এবং এসআইবিএল, এই দুটো কিন্তু ভেরি গুড পারফর্মিং ব্যাংক ছিল। তো আসলে মার্কেটে যে এই 5টি ব্যাংক যে লিস্টেড হয়েছিল, ডেফিনেটলি তারা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জের গাইডলাইন্স গুলো ফলো করে তারা এখানে লিস্টেড হয়েছিল। এবং প্রত্যেকটি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, ব্যাংক এবং নন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এদের রেগুলেটরি বডি আমরা ধরে থাকি যে বাংলাদেশ ব্যাংক যে আছে ওরা ভেরি কমপ্লায়েন্ট এবং সবকিছু ফলো করে। তো যদি আমাদের এই রেগুলেটরি অথরিটি, যেখানে বিসেক আছে, যেখানে বাংলাদেশ ব্যাংক আছে, তো তারা বছরকে বছর বিনিয়োগকারীকে দেখিয়ে গিয়েছে যে বিনিয়োগকারী যে রিপোর্টটা পেয়েছে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাদের ইপিএস, তাদের ন্যাভ, এগুলো ছিল বেশ ভালো দেখিয়েছে। বা বিনিয়োগকারী জানতে পেরেছে যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান ভালো, আর্থিক অবস্থান। প্লাস বেশিরভাগ ব্যাংক এবং নন ব্যাংকিং গুলো না, বাট ব্যাংকগুলো কিন্তু গত বেশ কয়েক বছর 5ই আগস্টের আগ পর্যন্ত তারা ডিভিডেন্ডও দিয়ে গিয়েছে। তো হঠাৎ করে আপনার 5ই আগস্টের পরে আহ, যখন গভর্নমেন্ট এই নতুন গভর্নমেন্ট আসলো, তখন আমরা খেয়াল করলাম যে আপনার এই প্রতিষ্ঠানগুলো যে রিপোর্ট করলো বাংলাদেশ ব্যাংক থেকে, সেখানে দেখা গেল এখানে হাজার হাজার কোটি টাকা আপনার লুটপাট হয়ে গেছে এবং চলে গেছে। এবং তার রেজাল্ট, মার্জের রেজাল্ট যেটা দেখছি, সেটা হচ্ছে যারা বিনিয়োগ করেছে ওই ডকুমেন্টস দেখে, ওই ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখে তাদের জন্য কোনো রিলিফ দেওয়া হয়নি। তো এটার সাথে আমি বিশ্বাস করি এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে এবং সরকারের এই বিষয়ে সিরিয়াসলি দেখা উচিত। এই লুটপাটের জি, দায় কি এখন বিনিয়োগকারীদের উপর পড়ছে কিনা? এক্স্যাক্টলি। আপনি দেখুন, সর্বপ্রথম ঠিক আছে, এখন ওনারা একটা স্পেশাল পলিসি রেজলিউশনের মাধ্যমে প্রয়োজন ছিল, আপনার কিছুটা একীভূত করা প্রয়োজন ছিল। এবং তারা ক্যাশ ইনজেকশনও করেছে, লিকুইডিটি ইনজেকশন। কিন্তু এই এই যে স্পেশাল একটা পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে গভর্নমেন্ট যে একীভূতকরণ করলো, তো আমি যেটা বুঝি যে যদিও মার্জারের ক্ষেত্রে আপনার শেয়ার হোল্ডারদেরকে স্পেশাল কোনো বেনিফিট দেওয়ার হয়তো প্রভিশন নাই কারেন্ট লতে, বাট সিন্স ইটস এ স্পেশাল পলিসি, গভর্নমেন্টের উচিত ছিল যে আপনার এখানে একটা প্রভিশন রাখা, যাতে করে বিনিয়োগকারীরা সাম সর্ট অফ রিলিফ পেতে পারে। এটা ডিসকাস করা যেতে পারে যে কিভাবে হতে পারে। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে লুটপাটের দায় কি বিনিয়োগকারীর উপর আসলো কিনা, অ্যাবসলিউটলি। আপনার এখানে যখন একটি ব্যাংকের লোন দেওয়া হয়েছে, তখন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, বড়োয়ার, বোর্ড এবং ফাইনালি বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটরি বডি এটা কিন্তু সুপারভাইজ করেছে। তো ওনারা যখন এগুলো পাস করেছেন, তখন কিন্তু ওনারা এই অনিয়ম বা এই এই লুটপাটের চিত্রটা তুলে ধরেননি। পরবর্তীতে বিনিয়োগকারী হঠাৎ করে দেখছে ওয়ান ফাইন মর্নিং যে এখানে সবগুলো ব্যাংক মিলে মনে হয় এখন আপনার ব্যাড লোন 1,82,000 কোটি টাকার মতো। সরি, ভুল হলে মাফ করবেন, এক্সাক্ট ফিগারটা আমি জানি না, বাট এরকম হবে। তো এই যে রেগুলেটর, বোর্ড, ম্যানেজমেন্ট, তাদের দায় এখন বিনিয়োগকারীর ঘাড়ে এসে পড়ছে। এবং আরেকটা জিনিস এখানে ভেরি ইম্পর্টেন্ট টু মেনশন, যে আমাদের যে বিসেক আছে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ওনাদের কিন্তু আইন দ্বারা একটি দায়বদ্ধতা আছে যে টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দি ইনভেস্টার্স। তো যখন বাংলাদেশ ব্যাংক একটা স্পেশাল পলিসির মাধ্যমে এই ব্যাংকগুলো মার্চ করছে বা নন ব্যাংকিং গুলোকে, লিস্টেড নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে ডিলিস্ট করছে, আমার মনে হয় বিসেক এর উচিত ছিল অন বিহাফ অফ দি ইনভেস্টার্স টু অ্যাটলিস্ট নেগোশিয়েট অথবা ডিসকাস করা অথবা তাদের একটা প্রপোজাল দেয়া যে আমাদের যে বিনিয়োগকারী আছে তাদেরকে কিভাবে আপনার রক্ষা করা যায়। তাদের তো এখানে কোনো দোষ নেই, তারা তো ফাইন্যান্সিয়াল দেখে ইনভেস্ট করেছে। এবং আমি একটা রিপোর্টে দেখছিলাম যে বিনিয়োগকারীর ক্ষতি 4,500 থেকে 4,700 কোটি টাকা। এর দায় আসলে কে নিবে? তো আমার মনে হয় ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট আপনার স্টেটমেন্টটা, যে একটা দুষ্ট চক্র প্ল্যান করে লুটপাট করে আপনার এই ব্যাংকগুলো খালি করে দিয়েছে। আর তার দায় শুধু সাধারণ বিনিয়োগকারী নয়, আপনার যারা ট্যাক্স পেয়ার, ওদের টাকা দিয়েও এখন ওই ডিপোজিটার্স মানি রিটার্ন করতে হচ্ছে। সো বিনিয়োগকারী এবং ট্যাক্স পেয়ার্স মানি দুটাই এখানে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, 5টি ব্যাংক একীভূত করা হলো, আর্থিক প্রতিষ্ঠান আম, অবসায়ন করা হচ্ছে, আর জি, শোনা যাচ্ছে কিছু দুর্বল লাইফ ইন্স্যুরেন্সগুলা একীভূত করা হবে। correct, এটা একটা গুঞ্জন correct, শোনা যাচ্ছে। এ বিষয়ে নিয়ে আপনার জি। ধারণা কি? জি, যেহেতু আমাদের এনএলআই সিকিউরিটিজ, আমরা সাবসিডিয়ারি অফ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, উই আর সাকসেসফুলি রানিং। তো জি, আমরাও খেয়াল করেছিলাম, আমরাও এই ডেটাটা আমারও হাতে এসেছে। তো আমি দেখছিলাম বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতেও
সেম আপনার ঘটনা ঘটেছে। বেশ কিছু পেপার পত্রিকার রিপোর্ট এসেছে। আমি নাম নেওয়া যেতে পারে, যেমন ফারিস লাইফের আমরা দুর্নীতির চিত্র দেখেছি, রিপোর্ট দেখেছি। তারপরে আপনার পদ্মা লাইফের দুর্নীতির চিত্র সামনে উঠে এসেছে। তো এখানেও সেম ঘটনা, আপনার যারা পলিসি হোল্ডার, তাদের যেই পলিসি যেই টাকাটা, সেটা ম্যানেজমেন্ট বোর্ড এবং এখানেও একটা রেগুলেটরি অথরিটি আছে, ইডরা, তাদের চোখকে ফাঁকি দিয়ে আপনার এই টাকাগুলো আপনার আত্মসাৎ করা হয়েছে। এবং অনেকদিন ধরে এই বিষয়ে কোনো রেগুলেটরি হস্তক্ষেপ হয়নি। বাট আমি এক্স্যাক্টলি জানি না এই বিষয়ে কোনো ডিসিশন আসবে কিনা, আমার নলেজে নেই, বাট আমার মনে হয় এই বিষয়ে একটু দেখা প্রয়োজন আছে। সর্বশেষ প্রশ্ন থাকছে আপনার কাছে, তফসিলের পর বাজার কোন দিকে জি যাবে আপনার কি মনে হয়? জি আসলে বাজার তো আমাদের সামগ্রিক অর্থনীতির একটি অংশ। আপনি খেয়াল করবেন যে এই ইলেকশন এবং রাজনীতিকে ঘিরে পুরো অর্থনীতিটাই কিছুটা স্লো পেসে মুভ করছিল। আপনার ইনভেস্টমেন্ট বিনিয়োগে স্থবিরতা আছে, বিদেশি বিনিয়োগে কিছুটা স্থবিরতা আছে। হ্যাঁ, অনেক ইনিশিয়েটিভ এই গভর্নমেন্ট নিয়েছে, বাট ওভারঅল মানুষের মধ্যে একটা শঙ্কা, একটা আশঙ্কা, অজানা আশঙ্কা কাজ করছে, যে কারণে পুরো অর্থনীতির স্থবির হয়ে গিয়েছিল। সেটার ইম্প্যাক্ট কিছুটা মার্কেটে পড়েছে। তো আমি বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার, জনগণের ভোটে সরকার যদি ফর্ম হয়, সেক্ষেত্রে একটা 5 বছর আমাদের দেশে যে আইন, সেই আইন অনুযায়ী 5 বছরের একটা স্টেবল গভর্নমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো সবকিছুকে মিলে নির্বাচনী তফসিল, কোনো দুর্ঘটনা যদি না হয় রাজনৈতিক, তাহলে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ বিনিয়োগকারী কনফিডেন্স পাবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ফরেন ইনভেস্টার্স এবং ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স। মার্কেট ইজ, আমার মতে, ইজ ইন এ ভেরি গুড পজিশন টু ইনভেস্ট সার্টেন স্টকস আপনার ভেরি আন্ডার ভ্যালুড ন্যাভ এবং পি ওয়াইজ। তো ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে, মানুষ কনফিডেন্স করে ইনভেস্ট করবে, এবং এই নির্বাচনকে ঘিরে পুরো অর্থনীতির মতো আশা করছি যে আমাদের শেয়ার মার্কেটও ভালো করে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরাও তাই আশা করছি। ব্যারিস্টার রেদওয়ান হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদেরকেও সময় দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই।